অনেক ধন্যবাদ আসলে। ইট ইজ রিয়েলি গ্রেট টু সি দ্যাট ইউ আর সো গ্রেটফুল। যারা আপনার এই উঠে আসার পেছনে আজকে আপনি যেখানে প্রসূন কুমার দাস আজকে দাঁড়িয়ে আছেন, এর পেছনে আপনি খুব স্বতঃস্ফূর্ত ভাবে আপনার প্রত্যেকটা অবস্থান সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিয়েছেন। যেটা বলছিলাম যে আসলে এই যে আজকে আপনারা বড় প্রফেশনাল হয়ে গিয়েছেন, গাড়ি করেছেন বা যাওয়া আশা করছেন বলে হয়তো আজকে প্রফেশনাল যারা ফ্রেশ গ্রাজুয়েট ওরা হয়তো এই জিনিসটাকে সেলস এর মার্কেটিং পেশা মনে করেন। আসলে ব্যাপারটা তা নয়। এটা অনেক পরিশ্রমের ভিতর দিয়ে হয়তো আজকে প্রত্যেকটা সিঁড়ি মারিয়ে আজকে এই পর্যায়ে চলে আসতে হয়েছে বলে ওদের মধ্যে আসলে এখনো ভুল ধারণা থেকে যায়। সরি দাদা, আসলে আমি আপনাকে ইমোশনাল করে ফেললাম বিভিন্ন কথা খাতিরে গিয়ে। তবে সরি না, ইটস ওকে দাদা। খুবই গ্রেটফুল যে আপনি আসলে সবাইকে স্মরণ রেখেছেন, কে কোথায় আপনাকে কিভাবে সাহায্য করেছে এবং কাদের মাধ্যমে কোন সব সমস্যাগুলো সমাধান করে আপনি আজকে এই পর্যায়ে এসেছেন। অনেক 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 মানুষ, আমি অনেক মানুষের কাছে কৃতজ্ঞ। একটা সমাজ থেকে, একটা গ্রাম থেকে একটা মানুষের উঠে আসার পিছনে অনেক মানুষের দোয়া থাকে, অনেক মানুষের সহযোগিতা থাকে। এগুলো অস্বীকার করলে হবে না, এগুলো অস্বীকার করা যাবে না, এগুলো আমৃত্যু, এগুলো মাথায় রাখতে হবে। আমি প্রত্যেকটা মানুষের কাছে আমি কৃতজ্ঞ। অনেক মানুষ আছে, অনেক মানুষ আমার জীবনে সহযোগিতা করেছে, অনেক মানুষ আমার কাঁধে হাত রেখেছে, আমাকে সহযোগিতা করেছে, নীরবে আমাকে সাপোর্ট দিয়েছে। আমি প্রত্যেকটা মানুষের কাছে আমি কৃতজ্ঞ, প্রত্যেকটা মানুষের কাছে আমি কৃতজ্ঞ। অনেক মানুষ আছে, অনেক মানুষ, এগুলো বলে শেষ করা যাবে না। আমি সবার কাছে কৃতজ্ঞ। আমি যাদের নাম আজকে বলতে পারছি না, আমি সবার কাছে কৃতজ্ঞ। আমি অপরাধী, আমি সবার কাছে কৃতজ্ঞ, আমি সবার কাছে কৃতজ্ঞ। এটা বলার কোনো অপেক্ষা রাখে না। প্রত্যেকটা মানুষের আমার কাছে আশীর্বাদ ছিল, ভালোবাসা ছিল, সহযোগিতা ছিল। দাদা, একটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটা ছোট জিনিস শেয়ার করতে চাই, যেটা হয়তো আমি না বললে ওরা জানতে পারবে না। যে আপনাকে আমি খুব কাছ থেকে দেখেছি এবং একটা বিষয় সম্পর্কে আমি জানি যে আপনি অনেক পরিশ্রমী, অনেক সবাইকে খুব বেশি ভালোবাসেন, খুব কাছের করে নেন। আরেকটা বিষয় যেটা হচ্ছে আপনি খুব বাস্তববাদী মানুষ, যার কারণে আপনি হয়তো এই কষ্টগুলোকে এভাবে ওভারকাম করেছেন। এবং বাস্তববাদীর একটা উদাহরণ আমার এখনো মনে পড়লে হাসি পাই, যে আপনার কাছ থেকে শোনা একবার একটা পিকনিকের জন্য চাঁদা তুলেছেন। তো কেউ একজন আপনাকে ওই চাঁদাটা দেননি, চাঁদা দেয়নি বলে প্রোগ্রামের দিন যাওয়ার সময় কিন্তু আপনি ও যেতে চাইলেও তাকে আপনি পিকনিকে নিয়ে যাননি, যে ও যখন আপনি চাঁদা চেয়েছেন তখন দেয়নি, এখন কেন যেতে চাচ্ছে সেই জন্য। ব্যাপারটা এখন সেটা হলো আমার মা। আমি সেটা আপনার মুখ থেকে শোনার জন্যই আমি বললাম না। আপনি কি করে পেরেছেন যে মাসিমাকে না নিয়ে যেতে, যে আপনার সাথে কমিটমেন্টটা রাখেনি বলে আপনি ওনাকে নিয়ে যাননি? এটা হচ্ছে যে মানে আমি যে সংগঠনের সাথে জড়িত, যে সংগঠন থেকে আজকে আমাদের এই শিক্ষা উঠে আসা, যে প্রজ্ঞা, এত কিছু আজকে আমরা যে যা কিছু পেয়েছি জীবনে, তার একটা বড় অংশ, বড় একটা ভূমিকা হচ্ছে যে আমার সংগঠনের কাঞ্চনা পল্লী কল্যাণ সমিতি। আমি অত্যন্ত শ্রদ্ধা করে স্মরণ করছি এই প্রতিষ্ঠানের সাথে যারা সম্পৃক্ত এবং যারাই এই প্রতিষ্ঠানটাকে রূপ দিয়েছিলেন একটা সংগঠন হিসেবে, আমি তাদের কাছে আজন্ম কৃতজ্ঞ। এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে যখন আমি আমরা যখন বান্দরবনে যখন পিকনিকে যাব সিদ্ধান্ত নিই, আমার বন্ধু সোমেন ঘোষ পলাশ সহ, তখন আমাদেরকে কেউ বিশ্বাস করে না। আমরা ছোট ছিলাম তো, মানে আমরা যখন টাকা খুঁজতে যাচ্ছি আমাদেরকে বলছে যে না, তোরা আগে রান্না বান্না করে বাস টাস আসুক, গাড়ি টাড়ি আসুক, তারপর আমরা তোদেরকে টাকা দেবো। আমাদেরকে কেউ টাকা দিচ্ছে না। তো আমাদেরকে তখন একমাত্র উৎসাহ দেয় একজন মানুষ, এটা হচ্ছে তুমি চিনবে, আমাদের ক্লাবের বড় ভাই, আমার কাকা, উনি একজন ব্যাংকার, শ্রদ্ধেয় বিজয় নন্দী সাগর কাকু। তখন কিন্তু আমাদের এখন কাঞ্চনা পল্লী কল্যাণ সমিতি উনি একজন বড় সংগঠক ছিলেন তখন। এখনো হ্যাঁ, উনি আমাদেরকে বলছে, দেখ তোরা টাকা নিয়ে চিন্তা করবি না, তোরা দেখবি যে তোরা টাকা নিয়ে আরো মানে শেষ করতে হবে। অনেকে দেখবি যে তোরা গাড়িতে তুলবি না, তোদের টাকা চলে আসবে, তোরা তোদের মতো করে এগিয়ে যা। তো কাকা সারা রাত বসে থেকে কিন্তু আমরা রান্না করেছি, উনি কিন্তু আমাদের পাশে বসেছিল সারা রাত ধরে আমরা আমাদের ঘরের পিছনে রান্না করি। তো আমরা কষ্ট বিষ্ট করে কোনোভাবে টাকা নিয়ে আমরা রান্না করি, কিন্তু আমাদের কেউ টাকা দিচ্ছে না। যখন এই বাসটা চলে আসে, গাড়ি চলে আসে আমাদের বাড়ির সামনে, তখন দেখলাম যে সবাই টাকা নিয়ে চলে আসছে যে আমরা যাবো। তো ওই সময় আমার খুব অভিমান হয়, রাগ হয় যে আমার মা, আমি ছেলে, আমাকে আমার মা বিশ্বাস করতে পারেনি, সেখানে আমি কিভাবে আমার মাকে নিয়ে যাব। তো আমি এই কারণে রাগ করে আমার মাকে নিয়ে যাইনি, যে না, তুমি যখন আমাকে টাকা দাও, বিশ্বাস করতে পারোনি, তাহলে তুমি যাবে না, আমি যাবো। তো ওই জিনিসটা কাজ করেছিল আর কি। তো দাদা, আপনি কিন্তু মার্কেটিং এ কিন্তু এই কাজটা করেন না। আপনার কোনো গ্রাহক যদি আপনাকে বিশ্বাস না করে, আপনি বারংবার কিন্তু ওনাকে বিশ্বাস করানোর চেষ্টা করে যান, যেটা সম্পূর্ণ বিপরীত এখন। ডেফিনেটলি এটাই করতে হবে, কারণ আমি যার কাছে যাব
সে আমাকে বিশ্বাস না করাটা স্বাভাবিক, আস্থা না রাখাটা স্বাভাবিক, আমাকে ভালো ব্যবহার না করাটা স্বাভাবিক, আমার সাথে ব্যবসা না করাটাই স্বাভাবিক। প্রশ্ন হচ্ছে কেন স্বাভাবিক? প্রশ্ন হচ্ছে এই কারণে যে আমি যে প্রোডাক্টটা নিয়ে যাচ্ছি সে প্রোডাক্টটা সম্পর্কে কি ওই ব্যক্তি কি জানে, আদৌ কি তার সেটা সম্পর্কে কোনো ধারণা আছে, সম্যক ধারণা আছে, কিংবা আমি যে মানুষটা ওর কাছে গেছি প্রোডাক্টটা নিয়ে, আমি সে মানুষটা যে ফ্রড নয়, আমি যে তারা খুঁজে না, তার গ্যারান্টি কি? গ্যারান্টি কি? তাহলে এই যে বিষয়গুলো, এগুলোকে ওভারকাম করার দায়িত্ব কিন্তু আমার। যে কারণে আমি প্রথম বলে দিয়েছি যে আমি যে প্রোডাক্টটা নিয়ে মার্কেটে যাব, বাজারে যাব, সেই প্রোডাক্টটার সাথে আমিও কিন্তু একটা প্রোডাক্ট। আমি প্রত্যেকটা সেলসম্যানের কাছে আমার একটাই মেসেজ, আপনি মার্কেটে গিয়ে প্রথমে প্রোডাক্ট সেলস না করে, প্রোডাক্টকে মার্কেটে নিশ্চিত না করে, মার্কেটে আপনার প্রোডাক্ট সম্পর্কে কোনো ধারণা তৈরি না করে আপনি আগে নিজেকে প্রোডাক্ট হিসেবে সেল করার চেষ্টা করেন। আপনি এজ এ প্রোডাক্ট হিসেবে আপনার ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করেন, অ্যাকসেপ্টেবিলিটি ক্রিয়েট করেন, ব্র্যান্ড ইমেজ ক্রিয়েট করেন। আপনার বাজারে আপনার এই যে টার্গেট ক্লায়েন্ট যারা, তাদের কাছে যখন আপনার গ্রহণযোগ্যতা তৈরি হবে, আপনার ইমেজ তৈরি হবে, যখন আপনার সাথে তার সাথে একটা স্মুথ কমিউনিকেশন ক্রিয়েট হবে, ম্যান টু ম্যান রিলেশন তৈরি হবে, তখন দেখবেন যে অটোমেটিক্যালি সে আপনার কাছ থেকে ওই প্রোডাক্টটা নিতে বাধ্য হবে। কারণ একটা সময় আমরা বড় বড় কোম্পানিতে চাকরি করতাম, কেন? কারণ ওই ব্র্যান্ডের নিচে দাঁড়িয়ে আমি প্রোডাক্টটা সেল করবো এই জন্য। কিন্তু আজকে কিন্তু সে কনসেপ্ট নেই। আজকে আপনি একটা ভালো ব্র্যান্ডের আওতায়, একটা একটা খুব মানে ইমেজেবল একটা ব্র্যান্ডের আওতায় দাঁড়িয়ে আপনি কিন্তু এখন সেল করতে পারবেন না। এখন আপনাকে সেলস মার্কেটিং এ ভালো করতে হলে অ্যাজ এ ম্যান আপনাকে আগে আপনার ব্র্যান্ড ইমেজ ক্রিয়েট করতে হবে। আপনার ব্র্যান্ড দিয়ে কিন্তু এখন আপনার প্রোডাক্ট চলবে। আপনি দেখেন এই কারণে বাংলাদেশে এখন বিভিন্ন কোম্পানিতে আপনার ব্র্যান্ড আইকনদেরকে কিন্তু হায়ার করছে, যারা ব্র্যান্ড আইকন, যাদেরকে মার্কেটে যাদের গ্রহণযোগ্যতা বেশি, প্রোডাক্টিভিটি বেশি, ব্র্যান্ড ইমেজ বেশি, যাদেরকে মার্কেটে প্রত্যেকটা যারা এমপ্লয়ি আছে, এই পেশার যারা আছে, তারা যাদেরকে পজিটিভলি চিনে, পজিটিভলি জানে, এবং প্রত্যেকটা এন্ড ইউজাররা যারা উনাকে পার্সোনালি চিনে, ওই মানুষগুলোকে কিন্তু এখন কিন্তু মাল্টিনেশনাল এবং ন্যাশনাল বড় বড় কোম্পানিগুলো কিন্তু হায়ার করে নিচ্ছে। আজকে কিন্তু সে কনসেপ্ট নেই, আগের সে কনসেপ্ট নেই যে আমি বার্জারে চাকরি করি, বার্জারকে সবাই চিনে, এশিয়া পেইন্টে চাকরি করি, এশিয়া পেইন্টকে সবাই চিনে, সুতরাং আমার প্রোডাক্ট তো এমনিতেই চলবে। এখন সেই দিন নেই, এখন সে কনসেপ্ট থেকে কিন্তু এখন কিন্তু বেরিয়ে এসেছে মানুষ। এখন আপনি যে ব্যক্তিটা যাচ্ছেন, আগে আপনার পরিচিতিটা নিশ্চিত করেন। আপনি কে, আপনি কি, আপনার কাছ থেকে আমি কেন প্রোডাক্টটা নেব, আপনার অবস্থান, অস্তিত্বটাকে আপনি নিশ্চিত করেন। যখনই আপনি নিজেকে পজিটিভলি নিশ্চিত করতে পারবেন, তখন দেখবেন যে অটোমেটিকলি আপনার প্রোডাক্টটা চলতে বাধ্য হবে। এটা হচ্ছে বাস্তবতা। জি দাদা, আমাদের ফ্রেশ গ্রাজুয়েট বা যারা এই পেশায় আসতে চান তাদের জন্য আমার কিছু কোয়েশ্চেন আছে, আমি যদি আপনাকে ছোট ছোট করে করতে পারি তাহলে হয়তো ওদের জন্য খুব বেশি উপকার হবে। আমি প্রথমে যেটা জানতে চাই দাদা, আপনার এই সেলস এন্ড মার্কেটিং ক্যারিয়ারে আপনার ক্যারিয়ার গ্রোথটা কতটুকু হতে পারে, বা এই প্রফেশনে জব পাওয়ার ক্ষেত্রে কি ধরনের বিষয়গুলো তাকে সাহায্য করতে পারে? হ্যাঁ, এটা খুবই একটা ভাইটাল কোয়েশ্চেন। এটা শুরুতেই প্রত্যেকটা যারা ফ্রেশার যারা, তাদের এটা জানা উচিত, তাদের সেটা জেনেই তারপর তাদের এই ক্যারিয়ার আসার প্রয়োজন। আমি এই প্রসঙ্গে বলি, এই প্রসঙ্গে প্রথমে মাথায় রাখতে হবে যে আপনি যদি শুধু কায়িক শ্রম করে যদি এই প্রফেশনে টিকতে চান, তাহলে একটা লেভেলের পরে আপনি উঠতে পারবেন না। একটা লেভেলের পরে আপনাকে যখন লিড করতে হবে, যখন আপনাকে প্রতিষ্ঠানের প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খ সব আপনাকে জানতে হবে, তখন কিন্তু আপনার মধ্যে নলেজ দরকার হবে। তখন আপনার মধ্যে কিন্তু অনেক অনেক প্রফেশনালিজম আপনার মধ্যে থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার মধ্যে কিন্তু অনেক বিষয় ইনস্টল করা দরকার। এজ লাইক আপনি যদি অ্যাকাউন্টেবিলিটি না থাকে, আপনার মধ্যে অ্যাকাউন্ট সম্পর্কে আপনার ধারণা না থাকে, আপনার মধ্যে সাপ্লাই চেইন সম্পর্কে ধারণা না থাকে, এইচআর সম্পর্কে যদি ধারণা না থাকে, কমার্শিয়াল বিষয়গুলো সম্পর্কে যদি ধারণা না থাকে, প্রোডাক্টের কোয়ালিটি, র মেটেরিয়ালস যেখান থেকে আপনি প্রকিউর করবেন, ন্যাশনালি যে সমস্ত জায়গাগুলো থেকে আপনি এগুলো ইম্পোর্ট করবেন, এই প্রোডাক্ট সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, তখন কিন্তু আপনাকে কিন্তু প্রতিষ্ঠান কিন্তু ওই লেভেলটা কিন্তু আপনাকে দায়িত্ব দেবে না। নেতৃত্ব দিতে গেলে কিন্তু অনেক কিছু জানতে হয়, এবং এর পাশাপাশি হচ্ছে কমিউনিকেশন স্কিলটা খুব বেশি দরকার।
কমিউনিকেশন স্কিলটা যদি না থাকে, আপনি ফিল্ড লেভেলের উপরে গিয়ে কিন্তু আপনি কিন্তু সার্ভাইভ করতে পারবেন না। কারণ ফিল্ড লেভেলের উপর থেকে কিন্তু আপনাকে কিন্তু কমিউনিকেশনটা বেশি করতে হবে। এটা আপার লেভেল হোক এবং এটা কিন্তু মাছ পিপলের সাথে হোক, যারা আপনার চ্যানেল পার্টনার তাদের সাথে কিন্তু আপনাকে, বিশেষ করে কর্পোরেট সেক্টরে কমিউনিকেশনটা কিন্তু একটা ফ্যাক্টর। আপনার কমিউনিকেশনের উপরে ডিপেন্ড করবে কিন্তু আপনার প্রতিষ্ঠানের ইমেজ, অ্যাওয়ারনেস, অ্যাকসেপ্টেবিলিটি, এগুলো। আপনার কমিউনিকেশন যদি স্মুথ হবে, আপনার কমিউনিকেশন যত তথ্য নির্ভর হবে, ততই কিন্তু আপনার কিন্তু অ্যাকসেপ্টেবিলিটি বাড়বে। তো এই কারণেই মানে শুরুতেই আপনাদেরকে শুধুমাত্র মানে এমবিএ বিবিএ এর একটা সার্টিফিকেট নিয়ে যে আপনি এই প্রফেশনে আসলে যে আপনি ভালো করবেন কিন্তু তা নয়। আপনাকে কিন্তু কন্টিনিউয়াসলি আপনাকে কিন্তু স্টাডিতে থাকতে হবে। আপনি যতক্ষণ পর্যন্ত এই প্রফেশনে থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু একটা সুপার পর্যায়ে চলে যাওয়াই মানে কিন্তু আবার স্টাডি শেষ তা না। আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে কন্টিনিউয়াসলি যুগোপযোগী যে শিক্ষাগুলো সেগুলো আপনাকে গ্রহণ করতেই হবে। আপনি যে কম্পিউটারের নলেজ আপনার লাগবে, নেটওয়ার্কিং এর নলেজ আপনার লাগবে, আপনার মধ্যে এই যে সমস্ত ছোট ছোট যে প্রোগ্রাম গুলো হচ্ছে, সেলস মার্কেটিং রিলেটেড যে সমস্ত কোর্স গুলো হচ্ছে, ডিপ্লোমা যেগুলো আছে, এগুলো সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। এখন যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনার সম্যক ধারণা থাকতে হবে, কারণ আজকের বিশ্বে এই গ্লোবালাইজেশনের যুগে সেলস মার্কেটিং এর কিন্তু একটা বড় ভূমিকা কিন্তু এখন কিন্তু নিয়েছে কিন্তু ডিজিটাল এই প্ল্যাটফর্মটা। এই ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে কিন্তু এখন কিন্তু বিশাল ধরনের কিন্তু মার্কেটিং হচ্ছে। এই ডিজিটাল প্ল্যাটফর্মের কারণে কিন্তু সেলস এর একটা বড় অংশ কিন্তু এই প্রফেশনে চলে গেছে, এই সেক্টরে চলে গেছে। তো এই কারণে এগুলো সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে এবং আগামী 10 বছর বা 5 বছর পরে দেখবেন যে হয়তো আরো লেটেস্ট কিছু আসছে, যেগুলো নিয়েও আপনাকে কিন্তু সব সময় কিন্তু আপনাকে আপডেট থাকতে হবে। সেলস প্রফেশনে যে কোনো কিছু, যে কোনো মুহূর্তে, যে কোনো পরিবেশে আপনি যাতে নিজেকে যাতে খাপ খাইয়ে নিতে পারেন, এই কারণে আপনাকে অল টাইম, আপনাকে সবসময় আপনাকে আপডেট থাকতে হবে, আপডেট রাখতে হবে নিজেকে। আপডেট না রেখে আপনি যদি গতানুগতিক ভাবে আপনি যদি নিজের ক্যারিয়ার শুরু করেন এবং আপনি যদি গতানুগতিক ভাবে যদি থাকতে চান, তাহলে আপনি এই ক্যারিয়ারে বেশি দিন কন্টিনিউ করতে পারবেন না। কারণ যে টিমটা নতুন করে উঠে আসছে তারা মনে রাখতে হবে আপনার থেকে অনেক বেশি কিছু জানে। আমি এমবিএ করেছি আজকে থেকে 18-19 বছর আগে। আজকে থেকে 18-19 বছর আগে এমবিএ করার ক্ষেত্রে আমি যে ইনফরমেশন গুলো আমি ইনস্টল করেছিলাম আমার মধ্যে, আজকে থেকে 19 বছর পরে এসে আজকে জেনারেশন কিন্তু আমার থেকে অনেক বেশি লেটেস্ট ইনফরমেশন ইনস্টল করছে নিজের মধ্যে। সুতরাং সে আমার থেকে অনেক বেশি যাচ্ছে। সুতরাং আমি যখন প্রেসক্রাইব করতে যাব, তাকে যখন আমি ডিকটেট করব, তাকে যখন আমি ইনস্ট্রাকশন দেব, তখন আমি যদি নতুন কিছু দিতে না পারি, তাকে যদি আমি বুঝাতে সক্ষম না হই এবং সে তার মধ্যে যদি আমার কথা শোনার জন্য যদি কিউরিওসিটি না হয়, তৈরি করতে না পারি, তার মধ্যে যদি জানার একটা যদি কৌতূহল তৈরি করতে না পারি, সে কিন্তু আমাকে মানবে না, কমান্ডিং থাকবে না। আর একটা মানুষ মনোযোগ দিয়ে কথা শুনে কখন, একটা মানুষের আরেকজনের কথা শোনার কিউরিওসিটি তৈরি হয় কখন, একটা মানুষ আরেকজনের নেতৃত্ব মেনে নেয় কখন, যখন তার মধ্যে এক্সট্রাঅর্ডিনারি সে কিছু পায়, যখন দেখে যে সে তার জীবনে, সে তার বয়সে যেটা আগে মানে তার এক মুহূর্ত আগে সে যেটা শুনেনি, জানেনি, দেখেনি, সে কথাটা যখন ওই মানুষটার মুখে শুনে, তখনই তাকে লিডার মানে, বস মানে, তখনই তার কথাটা শুনতে চায়। সে মনে করে যে না, এই কথাটা তো আমার বস আগে কেউ বলেনি, তাহলে এই কথাটা তো আমাকে শুনতে হবে, নাহলে আমি ক্যারিয়ার ডেভেলপ করতে পারবো না। এই কথাটা আমাকে শুনতে হবে, নাহলে আমি সেলসটা করতে পারবো না। এই কথাটা আমাকে শুনতে হবে, নাহলে আমি টার্গেট অ্যাচিভ করতে পারবো না। এই কথাটা আমাকে শুনতে হবে, নাহলে আমার ক্যারিয়ার ডেভেলপ হবে না। এই কথাটা আমাকে শুনতে হবে, নাহলে আমার প্রমোশন হবে না। এই কথাটা আমাকে শুনতে হবে, নাহলে আমার গ্রোথ হবে না। এই যে বিষয়গুলো, এগুলোর জন্য আপনি যে পজিশনে থাকেন, আপনাকে সবসময় আপডেট থাকতে হবে নিজেকে। কারণ কখন আপনি কোন জায়গায় চলে যান, এটা একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। আপনি কি অবস্থানে আছেন সেটা আপনার জানার বিষয় না, আপনি কতটুকু জেনে ওই জায়গায় আছেন সেটা হচ্ছে বিষয়। আপনি যদি নিজেকে নেকি না বানিয়ে, ফেক না বানিয়ে, আপনি অল টাইম যদি আপনি শিখতে চান, জানতে চান এবং জানা এবং শিকার মাঝখানে থাকেন, তাহলে আপনি নিজের অজান্তেই আপনি কোথায় চলে যাবেন আপনি নিজেও বুঝবেন না। এবং যারা উঠে তারা এভাবে উঠে যায়, তারা নিজেরাও জানে না তারা কোথায় উঠে গেছে। এই কারণে সবসময় আপডেট থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। সবসময় এটা মাথায় রাখতে হবে যারা প্রেশার তাদেরকে, যে গতানুগতিক আমি পড়ালেখা করে ফেলেছি, এখন আর আমার পড়ালেখা করতে হবে না, আমার কাজ শেষ, স্টাডি শেষ, এখন আমি শুধু চাকরি করবো আর পয়সা কামাবো। নেভার নেভার নেভার, এটা কখনো সম্ভব না। আপনি আপনার প্রফেশনে ভালো করতে হলে আপনাকে অল টাইম স্টাডি করতে হবে। তুমি তোমার কথা বলো না, তুমি এত পড়ালেখা কেন করছো? তুমি এখন যে স্টাডিতে আছো, তোমার যে প্রফেশনটা, তুমি বলো না এটা তো অর্ডিনারি পড়ালেখা নয়। তোমার এই সেক্টরে বছরে কয়জন ছেলে পাশ করে বের হয়, কত পার্সেন্ট তুমি আমাকে বলো। তোমার এই সেক্টরটা তো এখন হট ক্যাট, জবের ক্ষেত্রে একটা হট জব। তোমার এই জবটা এখন এই বাংলাদেশের মধ্যে হাতে গোনা কয়েকজন এফসিএস, সিএ, এফসিএম এ আছে। কেন? এটা এত ইজি না বলেই হট ক্যাট। এখানে অনেক বেশি শ্রম দিতে হচ্ছে,
তুমি ব্যক্তি বাবুকে যারা আড্ডাতে দেখে, ফেসবুকে দেখে, যারা বাড়িতে গিয়ে ঘুরাটা দেখে, তারা জানবে না তুমি কি স্টাডি করছো বা কতটুকু তুমি অর্জন করছো। তো এটা বুঝতে হবে। তুমি স্টাডি যদি না করো, তুমি যদি চর্চাতে না থাকো, তুমি কখনো আপডেট হতে পারবে না, তুমি কখনো কিন্তু ওই লেভেলটাকে নেতৃত্ব দিতে পারবে না। এটা মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ দাদা, অনেক গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন পাচ্ছি। আশা করি যারা আগ্রহ করে আমাদের দর্শক যারা আজকের প্রোগ্রামে দেখছেন বা ভবিষ্যতে সেলস এন্ড মার্কেটিং প্রফেশনাল আসতে যাচ্ছেন, তারা অনেকগুলো ইনফরমেশন পাচ্ছেন। আরো কিছু প্রশ্ন আছে যেগুলোর মাধ্যমে ওরা সম্যক ধারণাটা পেয়ে যাবেন সেলস এন্ড মার্কেটিং পেশার যে জিনিসগুলো নিয়ে তাদের মধ্যে ডিলেমা ছিল। ওদেরকে বলতেন যে সেলস পেজ নিয়োগ তো আপনাদের মার্কেটিং সেলস, যেহেতু আপনি যে কোনো কর্মকর্তা হিসেবে দায়িত্বরত আছেন, আপনি নিজেও ব্যাপারটাতে একদম ডিরেক্টলি ইনভলভ থাকেন। তো নিয়োগকর্তারা আসলে কি কি বিষয় বিবেচনা করেন একজন যে ফ্রেশ গ্রাজুয়েটদের নিয়োগ দেওয়ার জন্য, বা হোক বা অন্য কোনো ফ্রেশ গ্রাজুয়েট না হোক, যা এক্সপিরিয়েন্স যদিও হয়, যে নিয়োগ দেওয়ার সময় নিয়োগকর্তারা কি কি বিষয় বিবেচনায় রাখেন? এখানে ইন্টারভিউ বোর্ডে মানে প্রাথমিক স্তরটা হচ্ছে যে তার একাডেমিক যে ব্যাকগ্রাউন্ডটা, সে মানে যেটা রিকোয়ার সেটা ফুলফিল করে এসেছে কিনা সেটা প্রথমে দেখে। ইন্টারভিউ বোর্ডে যারা থাকবে তারা দেখবে যে তার রেজাল্টটা কিরকম, সে কতটুকু মেধাোত্তীর্ণ হয়েছে, সে কতটুকু সে কতটুকু স্কিলফুল, তার ওই রেজাল্টটা তখন দেখবে, সেটা তারা দেখবে ডেফিনেটলি। এর পাশাপাশি দেখবে তার যদি সেখানে ফ্রেশার চায় তাহলে তার এক্সপিরিয়েন্স দেখছে না। আর যদি মানে এক্সপিরিয়েন্স হোল্ডার দেখে তাহলে সেক্ষেত্রে তারা কোন কোন প্রতিষ্ঠানে সে প্রিভিয়াসলি কাজ করে এসেছে সেটা ডেফিনেটলি দেখবে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে সে যখন ইন্টারভিউ বোর্ড পর্যন্ত সে যখন চলে আসবে, এগুলো ওভারকাম করে ইন্টারভিউ বোর্ডে, আমি যদি পার্সোনালি আমার কথা বলি, আমি একটা সেলসম্যানকে যখন আমার সামনে যখন সে এসে দাঁড়ায় অ্যাপ্লিকান্ট হিসেবে, এমপ্লয়ি হিসেবে, আমি কিন্তু তার সাথে আই কন্ট্যাক্ট করি। আমি তার কোনো সার্টিফিকেটই দেখি না। আমার কাছে একজন সেলসম্যান হিসেবে আমি আজকে এসে আমি কোন ব্যক্তির সার্টিফিকেটকে দেখে আমি তাকে সেলসম্যান হিসেবে নিয়োগ দেওয়ার পক্ষে নই। আমি অনেস্টলি বলছি, ভেরি অনেস্টলি স্পিকিং, আমি একটা ছেলের সাথে আই কন্ট্যাক্ট করে আমি দেখি তার মধ্যে স্পিরিটটা দেখি, তার মধ্যে ড্রিমটা কতটুকু গভীর আমি সেটা দেখি, আমি তার অ্যাটিটিউডটা দেখি, বিহেভটা দেখি, তার প্রেজেন্টেশনটা দেখি। আমি তাকে প্রশ্ন ছুড়ে দিই, সে কেন আসছে, সে কি করতে চায়, সে কি করতে পারবে। আমি এই প্রশ্নগুলো তার মধ্যে ছুড়ে দিয়ে দেখি যে সে আমাকে কি উত্তরটা দিচ্ছে, তার স্বপ্নের জায়গাটা কোথায়, তার পাড়ার জায়গাটা কোথায়, আমি এটাই দেখি। আজকে ইন্টারভিউটা কিন্তু এখন কিন্তু ইন্টারভিউর কিন্তু থিমটা চেঞ্জ হয়ে গেছে। এখন ইন্টারভিউতে কিন্তু অ্যানালাইটিক্যাল কোয়েশ্চেন হয়। কোয়েশ্চেনটা এরকমই হয় যে মনে করো আমি তোমাকে চকবাজার একটা এরিয়া দিলাম, কিংবা আমি তোমাকে বন্দর একটা এরিয়া দিলাম, আমি তোমাকে সাতকানিয়া একটা টেরিটরি দিলাম। সেই টেরিটরির মধ্যে মনে করো ওখানে তোমাকে এই কলমটা নিয়ে যেতে হবে, তুমি এই কলমটা সেল করতে যাবে। এই কলমটা তুমি কিভাবে সেল করবে, যেখানে মনে করো এই কলমটা আগে কখনো আমরা লঞ্চিং করিনি, এই কলমটা সম্পর্কে ব্র্যান্ড সম্পর্কে কেউ জানে না, এবং এই কলমটার দাম মনে করো আমরা রেখেছি 10 টাকা দাম, কিন্তু এই কলমটা কিন্তু মার্কেটে যারা কম্পিটিটর যারা আছে তাদের মার্কেটে কলমটার দাম হচ্ছে মনে করো 8 টাকা, 7 টাকা, 5 টাকায় পাওয়া যায়, কিন্তু আমি 10 টাকার নিচে আমি 1 টাকাও কম আমি এই কলমটা বিক্রি করবো। তাহলে এখন তুমি গিয়ে কিভাবে কলমটা সেল করবে তুমি আমাকে বলো। এই ধরনের অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন হয়। হ্যাঁ, অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন হয় যে আমি তোমাকে মার্কেটে পাঠালাম, আমি তো কোনো কাস্টমার চিনি না, তাহলে তুমি মনে করো মার্কেটে আমি ক্রেডিট দেবো না, আমি কোনো ক্রেডিটে মাল সেল করবো না, প্রোডাক্ট সেল করবো না, তাহলে তুমি ক্যাশ টাকা দিয়ে কিভাবে প্রোডাক্ট সেল করবে? কিন্তু তোমার কম্পিটিটররা তো ক্রেডিটে মাল সেল করে, কোটি কোটি টাকা তারা ক্রেডিট দিয়ে রেখেছে, সেখানে তুমি ক্যাশ টাকা দিয়ে কিভাবে তুমি মাল সেল করবে তুমি আমাকে বলো। কিংবা তুমি একটা প্রতিষ্ঠান থেকে তুমি কোনো একটা এরিয়াতে তুমি মনে করো লক্ষ লক্ষ টাকা তুমি ওখানে ইনভেস্ট করেছো, কিন্তু তোমার টাকাটা ব্যাড ডেপ্ট হয়ে গেছে, তুমি টাকাটা কালেকশন করে আনতে পারছো না, সেরকম একটা এরিয়াতে আমি তোমাকে পাঠালাম। মনে করো এই মুহূর্তে সাতকানিয়া এরিয়াতে আমার যে আউটলেট গুলো আছে সেখানে আমার প্রায় 50 লক্ষ টাকা আমার ব্যাড ডেপ্ট হয়ে যাচ্ছে। আমি এখন তোমার প্রথম কাজ হচ্ছে কোনো প্রোডাক্ট সেল না করে তুমি আমার ওই টাকাটা তুমি আমাকে কভার করে দাও, তুলে আনা দাও, তুমি এখন কি করবে? এই ধরনের কিন্তু বিভিন্ন রকম কোয়েশ্চেন গুলো এখন তৈরি হয় ইন্টারভিউ বোর্ডে। এগুলোর ভিতর দিয়ে দেখে যে ছেলেটা কতটুকু সে বুদ্ধি রাখে, কতটুকু তার মধ্যে স্পিরিট আছে, নিজের মধ্যে কতটুকু তার মধ্যে সেলফ কনফিডেন্সটা কতটুকু সেটা দেখার চেষ্টা করে, এবং সে কতটুকু দূরদর্শী, সে কতটুকু প্রবলেম মেকার, সে সমস্যাকে সে কিভাবে নিচ্ছে, সে কতটুকু স্ট্রেস ফ্রি থেকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারছে। না হোক উত্তরটা অ্যাকুরেটলি হতে হবে এরকম কোনো কথা নেই, কিন্তু সে যেটা বলেছে সেটা কি সে কনফিডেন্স
কনফিডেন্টলি বলেছে, সেটা কি সে নিজে বিলিভ করে, সেটা কি সে মানে বুঝে শুনে বলছে, এবং সেটা কি আসলে প্র্যাকটিক্যাল, এগুলো আসলে দেখার চেষ্টা করে অ্যাকচুয়ালি। এভাবে কিন্তু আসলে ইন্টারভিউ করতে হয়। আর যারা হ্যাঁ হ্যাঁ শিওর 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 প্লিজ জি প্লিজ প্লিজ। একটা জিনিস আমার জানা ছিল যে বিক্রয় পেশার আনন্দটা কোন জায়গায় আর চ্যালেঞ্জটা কোন জায়গায়? বিক্রয় পেশার আনন্দটা হচ্ছে কি, মানে এই যে আমি যে কথাটা বললাম যে আমি যখন মার্কেটে যাই, আমার কাছে মার্কেটটা হচ্ছে যে আমার মার মতো, আর প্রোডাক্টটা হচ্ছে আমার ছেলের মতো। আমার ছেলেটা নিয়ে আমি যখন আমার ছেলেটাকে আমি কিভাবে বড় করি, একটা ছেলে ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে মা বাবা কিভাবে বড় করে, তাকে আস্তে আস্তে একটু 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 করে করে গড়ে তোলে। তা আমি যখন মার্কেটে যখন একটা প্রোডাক্ট নিয়ে যখন যাচ্ছি, আমি আমার কনসেপ্টে রাখবো যে এই প্রোডাক্টটা আজকে থেকে আমার সদ্যজাত বাচ্চা, এটাকে আমি কি করব, আস্তে আস্তে আমি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা আমি পার্টিকে আস্তে আস্তে আমার প্রোডাক্টটা আমি কন্টিনিউ করাবো। যে মার্কেটটা আমি জিরো মার্কেট শুরু করবো, একসময় এই মার্কেটে আমি লিড, এই মার্কেটের 100% শেয়ার আমার হবে। এটা চিন্তা করে আমি যখন এই কনসেপ্টের উপর আমি যখন মার্কেটে যাব, তখন এই প্রোডাক্টটাকে আমি আস্তে আস্তে এটার বিস্তৃতিটা বাড়াবো, অ্যাকসেপ্টেবিলিটি বাড়াবো, সেল বাড়াবো, সেল ভলিউমটা বাড়াবো, মার্কেট শেয়ারটা আমি আমার কন্ট্রোলে আনবো। এটা করতে গিয়ে তো আস্তে 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 কি হবে, আমার ব্যাপ্তি বাড়বে, আমার পরিসর বাড়বে, আমার অ্যাকসেপ্টেবিলিটি বাড়বে, আমার গ্রহণযোগ্যতা বাড়বে, আমার কোম্পানির রেভিনিউ বাড়বে। হ্যাঁ, এটা করতে করতে এক সময় গিয়ে আপনি আপনার অবস্থানটাকে আপনি ক্লিয়ার করে নেবেন, এবং সেভাবে কিন্তু সবকিছু করতে হয়, এবং এটার কোনো বিকল্প নেই। এভাবে আপনাকে চিন্তা করতে হবে প্রত্যেকটা প্রোডাক্ট। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আপনি যখন একটা প্রোডাক্ট নিয়ে আপনি যখন মার্কেটে যাবেন, আপনি শুধু মানে সেলস এর বিষয় না, আপনি প্রত্যেকটা কাজ যেটা করবেন সেটা আপনাকে একদম মানে আপনার হার্ট থেকে করতে হবে, হৃদয় থেকে করতে হবে। আপনাকে প্রত্যেকটা কাজে আপনার যদি ভালোবাসাটা না থাকে, আপনি যদি ভালোবেসে কাজ না করেন, আপনি কখনো ওই কাজে সফল হতে পারবেন না। প্রত্যেকটা কাজে আগে আপনাকে ভালোবাসা এবং শ্রদ্ধা দুটোই থাকতে হবে। আপনি যদি ডেডিকেটেড এবং ডিভোটেড না হন, আপনি যদি অনেস্টলি আপনি যদি এই কাজটাকে আপনি যদি পজিটিভলি শ্রদ্ধা ভরে না নিতে পারেন, তাহলে আপনি কখনো ভাষা কাজ করে, লাগামহীন কাজ করে, পরিকল্পনাহীন কাজ করতে গিয়ে আপনি কখনো সফল হতে পারবেন। এটা কিন্তু একটা টু মাচ চ্যালেঞ্জিং একটা জব। এখানে আপনার উপরে সবকিছু নির্ভর করছে, আপনার মার্কেট দাঁড়ানো, আপনার নিজের ক্যারিয়ার ডেভেলপ করা, কোম্পানিতে আপনার গ্রহণযোগ্যতা, আপনার প্রমোশন থেকে শুরু করে, আপনার নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে, ভবিষ্যৎ আপনার কন্ট্রোল আসা থেকে শুরু করে, ইচ এন্ড এভরিথিং ডিপেন্ড করছে আপনার দৃষ্টিভঙ্গির উপরে, আপনার প্রপার প্ল্যানিং এর উপরে, আপনার গোল সেট করার উপরে, আপনার প্রপার স্ট্র্যাটেজি নেওয়ার উপরে। এগুলো এভরিথিং ডিপেন্ড করবে আপনার উপরে। আপনার প্রতিবন্ধকতা থাকবে বলে যে আপনাকে প্রতিষ্ঠান নিয়েছে, সমস্যা আছে বলে তো কোম্পানি আপনাকে নিয়েছে, তাহলে সমাধান আপনি করবেন। এই প্রফেশনে যে যত বেশি স্ট্রেস ফ্রি থেকে সমস্যাকে সমস্যা হিসেবে না নিয়ে সমস্যাকে সমাধানের পথ যে যত বেশি বেছে নিতে পারবে, এবং যে যত বেশি পজিটিভ থাকবে, সে তত বেশি গেইনার। এবং এটাই যারা নিচ্ছে সেভাবে, তারাই কিন্তু গেইনার হচ্ছে। এটা হচ্ছে বাস্তবতা। দাদা, ছোট করে একটা যদি কোশ্চেন জানতে চাই দাদা, আপনি আপনার টিমে তো অনেক ইয়াং প্রফেশনালস আছে যারা প্রতিনিয়ত আপনার সাথে ইন্টারঅ্যাক্ট করছে। নতুনদের মাঝে আপনি কোন ধরনের ত্রুটি দেখতে পান, যে তারা যে জিনিসটাই আসলে আর একটু ইজিলি নিলে বা টেক ওভার করতে পারলে আরো বেশি সফলতা পাবে, মানে নতুনদের মাঝে আপনি কোন ধরনের ছোটখাটো ভুল ত্রুটি দেখতে পান, যদি একটু শেয়ার করতেন। এখানে নতুনদেরকে আমি যারা বলবো, আসলে আগামী দিন তো তাদের উপরে, আগামী দিনটা যেহেতু তাদের উপরে, এবং আজকে আমরা যে সময়টার মধ্যে আছি, এই সময়টা ওভারকাম করার পরে আগামী পৃথিবী, আগামী দিন যারা থাকবে তাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং হবে, অনেক বেশি ডিফিকাল্ট হবে এটা ওভারকাম করাটা। তো এই কারণে আমি বলবো যে এই প্রফেশন কিংবা যে কোনো প্রফেশনে নতুনদেরকে সবসময় মাথার মধ্যে রাখতে হবে যে প্রথমত হচ্ছে পরিশ্রমের কোনো বিকল্প নেই। আজকে নতুন জেনারেশন সহজে সবকিছু পেতে চায়। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখলাম তারা স্বপ্ন দেখতে কার্পণ্য করে, তারা পরিশ্রম করতে কার্পণ্য করে। এই বিষয়গুলোকে মাথায় রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে জানার এবং শিকার শেষ নেই। জানতে এবং শিখতে কোন রকমের কার্পণ্য করা যাবে না। আমি যখন যে অবস্থানে থাকি, নতুনদেরকে আমি বারবারই বলবো, জানা শিকার কোনো শেষ নেই। আর সবসময় মাথায় রাখতে হবে, আমরা যারা নতুন, আমাকে মাথায় রাখতে হবে যে কি আমি সবার চেয়ে ছোট, আমি কম জানি বলে ছোট,
আমি বয়স কম বলে ছোট, আমি আমি যে প্রফেশনে আছি সেই প্রফেশনে আমি নতুন বলে ছোট, সেই প্রফেশনে আমাকে কেউ জানে না, আমাকে কেউ চেনে না, সেখানে আমার কোনো অবস্থান নেই বলে আমি ছোট। এই ছোট অবস্থাটাকে মেনে নিয়ে শতভাগ বিনয়ের সাথে আমি যদি আমার প্রফেশনে যেতে পারি এবং আমার মধ্যে যদি ইন্টিগ্রিটি, অনেস্টি, এফিসিয়েন্সি এগুলোকে যদি আমি মেনটেন করি ঠিক মতো এবং আমার গোলটা যদি ক্লিয়ার থাকে, তাহলে আগামী ভবিষ্যৎটা তাদের জন্য, পুরোপুরি তাদের জন্য। এবং এবং যে স্বপ্নটা আমি দেখবো সেই স্বপ্নটা দেখতে গেলে কার্পণ্য করা যাবে না। আমি নতুনদেরকে বারবারই একটা কথা বলবো, আপনারা কখনো স্বপ্নটা দেখার ক্ষেত্রে কার্পণ্য করবেন না। স্বপ্ন দেখতে কখনো কার্পণ্য করতে নেই। আপনি যত বড় স্বপ্ন দেখবেন আপনি তত বড় হতে পারবেন। আর স্বপ্ন দেখলে কিন্তু মানুষ স্বপ্নের পিছনে দৌড়ায়। আপনি যখনই স্বপ্ন দেখবেন তখনই আপনার পরিকল্পনা তৈরি হবে। আপনি যখনই স্বপ্ন দেখবেন তখন আপনি পরিকল্পনা বাস্তবায়নের পিছনে আপনি পাগলের মতো দৌড়াবেন। আর যখনই দৌড়াবেন তখনই প্রতিবন্ধকতা গুলো ওভারকাম করে আপনি একটা একটা সিঁড়ি ডিঙিয়ে সামনের দিকে যাবেন। এই কারণে বলবো, স্বপ্নটা দেখবেন লজিক্যালি, স্বপ্নটা দেখবেন বাস্তবসম্মত, এবং স্বপ্নটা শুধু দেখলে হবে না, স্বপ্নটা কেন দেখলাম, কি জন্য দেখলাম, সেই প্রশ্নটা করে নিজেকে সেভাবে ট্রেন আপ করে সেভাবে সামনের দিকে এগিয়ে যান। পৃথিবীটা আপনার, আগামী দিনটা আপনার, স্বপ্নগুলো আপনার পূরণ করে সামনের দিকে নেতৃত্ব দিয়ে এগিয়ে যাওয়ার জন্য সেই দিনটাও আপনার। এই জন্য বলবো আপনাদের জন্য শুভকামনা, ভালোবাসা। আমরা যারা একটু বেশি জানি, বেশি বুঝি, বা একটু কয়েকদিন আগে আমরা এই প্রফেশনে এসেছি, আমাদের শুভকামনা, ভালোবাসা, আমাদের অভিজ্ঞতাগুলো, লব্ধ অভিজ্ঞতাগুলো সব সময় আপনাদের পাশে আছে, আপনাদের সাথে আছে। এগুলোকে আপনারা পুঁজি করে অবলম্বন করে আপনার সামনে এগিয়ে যান। এজ এ ম্যান হিসেবে আমি বলবো, আমি যতদিন এই প্রফেশনে থাকবো এবং আমার জীবদ্দশায় আমার সমাজের, আমার চারপাশের যারা এই প্রফেশনে আসার জন্য যারা মুখিয়ে আছেন এবং যারা স্বপ্ন দেখেন এই প্রফেশনে আসবেন, সব সময় আমি আপনাদের সাথে আছি। আমার সহযোগিতা সব সময় আপনারা পাবেন এবং আমি কমিটেড, এবং এটা আমার একটা রেসপন্সিবিলিটি জেনারেশনকে আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করা। এতে তো আমার কোনো ক্ষতি নেই। আমার অভিজ্ঞতার ভিতর থেকে সে যদি উপকৃত হয়, সে যদি লাভবান হয়, সে যদি একটা নতুন রাস্তা দেখতে পারে, সেটাই হবে আমাদের জন্য একটা বড় অর্জন, এবং আমি সেটাই করব। এবং আমি জুনিয়রদেরকে এবং নতুনদেরকে আমি এটাই বলবো যে আগামী পৃথিবীটা আপনাদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জিং। আমরা যেই পৃথিবী পেয়েছি তার চাইতে অনেক কঠিন পৃথিবী আপনারা পাবেন। সুতরাং আপনারা নিজেদেরকে অনেক বেশি স্মার্ট করে তোলেন, কারণ স্মার্টনেস এর কোনো বিকল্প নেই। আপনাকে স্মার্ট হতে হবে। আজকের দিনে যেমন বলছে স্মার্ট মার্কেটিং, আজকের দিনে স্মার্ট মার্কেটিং একটা শব্দ চলে এসেছে, স্মার্ট মার্কেটিং আজকের দিনে বলছে, মানে হ্যাঁ, আজকের দিনে কিন্তু মার্কেটিংটাকে স্মার্ট মার্কেটিং বলছে। তুমি তো এটা জানো। হ্যাঁ, এখন কিন্তু মার্কেটিং বলছে না, এখন বলছে স্মার্ট মার্কেটিং, এখন বলছে মার্কেটিং ইঞ্জিনিয়ারিং, এখন বলছে ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং বলছে। এখন বলছে যারা ফিনান্সে যারা কাজ করে তারা হচ্ছে ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ার, তারা ফিনান্সিয়াল ইঞ্জিনিয়ারিং করে। তুমি নিশ্চয়ই এই শব্দটার সাথে পরিচিত। তো আপনি কিন্তু এখন এক্সপার্ট। এখন আগে কিন্তু যারা সেলসে, অ্যাকাউন্টসে জব করতো তাদেরকে কিন্তু টেকনিশিয়ান বলতো না, এখন কিন্তু বলছে এই মার্কেট টেকনিশিয়ান, এই ফিনান্সিয়াল টেকনিশিয়ান বলছে। এখন বলছে কি আপনি একজন টেকনিশিয়ান। এখন আপনি মার্কেটকে কিভাবে আপনি মার্কেট সলিউশন দেবেন, মার্কেটকে কিভাবে আপনি আপনার কন্ট্রোলে রাখবেন, আপনার প্রোডাক্টটা নিয়ে মার্কেটে কিভাবে আপনি নেতৃত্ব দেবেন, লিড করবেন, এবং আপনি আপনার প্রোডাক্টটাকে নিয়ে আপনি মার্কেটে কন্টিনিউ করে আপনি আপনার প্রতিষ্ঠানকে আপনি রেভিনিউ শো করবেন, মুনাফা শো করবেন, এটা কিন্তু সবকিছু কিন্তু কন্টিনিউ করছেন আপনি, নিশ্চিত করছেন আপনি। সুতরাং আপনিই কিন্তু মার্কেট মেকার, পলিসি মেকার, আপনিই কিন্তু মার্কেট ইঞ্জিনিয়ার। এই কথাটা বলছে এখন, তুমি নিশ্চয়ই শুনে থাকবে। তো সুতরাং আপনি একজন টেকনিশিয়ান হিসেবে আপনার যা যা জানা দরকার, যা যা বোঝা দরকার, সেগুলো আপনাকে ইনস্টল করেই কিন্তু মার্কেটে আসতে হবে, এই প্রফেশনে আসতে হবে। সুতরাং এটা একদিক দিয়ে খুব সোজা, একদিক দিয়ে খুব চ্যালেঞ্জিং, খুব কঠিন এবং খুব ডিফিকাল্ট। এখানে আপনাকে অনেক কিছু জেনে বুঝে সুস্থ মাথায় সুন্দরভাবে আপনাকে এগিয়ে যেতে হবে, সুন্দর পরিকল্পনা নিয়ে, তাহলে আপনি অবশ্যই গেইন করবেন। এখানে না পারার কিছু নেই। আমি যদি পারি আপনি পারবেন না কেন? আমি যদি শূন্য থেকে উঠে আসতে পারি আপনি কেন শূন্যতে পড়ে থাকবেন? এটা তো আমাদের জন্য, আমরা কেন পারবো না? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, তোমার লাইনে মনে একটু ডিস্টার্ব ছিল, তুমি চলে গেছিলে, এখন ঠিক আছে। দাদা একটা জি জি দাদা, একটা মজার কোশ্চেন করতে চাই। আমি সেই অবস্থায় আছি, তুমি নিশ্চয়ই কিছু মজার প্রশ্ন করবে আমার কাছে, আমি জানি। তোমাদের সাথে ডিল করি।
যে কোশ্চেনটা করতে চাচ্ছিলাম যে আমরা তো এক একজন এক এক রকম, কেউ এক্সট্রোভার্ট কেউ ইন্ট্রোভার্ট, তো সেলসম্যান হওয়ার জন্য কি এক্সট্রোভার্ট হওয়াটা ইম্পর্টেন্ট কিনা বা ব্যাপারটা কেমন, যদি একটু আমাদের জন্য শেয়ার করতেন। 100% খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপনি নিজেকে যদি প্রকাশ করতে না পারেন, প্রকাশ করতে না চান, তাহলে আপনি কিভাবে আপনি এখানে টিকে থাকবেন? আপনাকে তো নিজেকে জানাতে হবে। নিজেকে জানাতে গেলে তো আপনাকে কথা বলতে হবে। আপনাকে 100% আপনাকে এক্সট্রোভার্ট হতে হবে, এর কোনো বিকল্প নেই। আপনি যদি না বলেন, আপনাকে কথা বলতে হবে। আপনাকে অহরহ কথা বলতে হবে, প্রতিনিয়ত কথা বলতে হবে। এটা তো একটা নাটকের মঞ্চের মতো। আপনি যদি প্রতিদিন যদি 30টা আপনি যদি কাস্টমারের সাথে ডিল করেন, 30টা কাস্টমারকে আপনাকে 30 ভাবে বুঝাতে হবে, 30 ভাবে 30 রকম পলিসি দিয়ে আপনাকে তাকে কনভিন্স করতে হবে। সুতরাং আপনাকে কথা বলতে হবে। এক এক কাস্টমারের নেচার, এক এক কাস্টমারের অ্যাটিটিউড, এক এক কাস্টমারের প্রকাশ, এক এক কাস্টমারের পলিসি এক এক রকম। সুতরাং সেখানে আপনাকে অবশ্যই ফুল ব্রেনে, একদম ঠান্ডা মাথায়, বিনয়ের সাথে আপনার পলিসিটাকে অ্যাপ্লাই করে আপনার প্রফিটটা আপনাকে ওখানে নিশ্চিত করে চলে আসতে হবে। এটাই তো নিয়ম। আপনাকে অবশ্যই কথা বলতে হবে, কথা বলার কোনো বিকল্প নেই। এই লাইনে কথা বলতেই হবে আপনাকে। এখানে আপনি মুখ গোমরা করে থেকে আপনি এই লাইনে কখনো আপনি আগাতে পারবেন না। আপনাকে অবশ্যই কথা বলতে হবে। মানে হাসা মানুষ হলে তো চলবে না দাদা, আমার প্রেজেন্টেবল ওয়েতে কাজ করতে হবে। আচ্ছা দাদা, আমাদের দেশে মনে করেন পার্ট টাইম জবের আসলে ঠিক বলতে খুব একটা আমরা চোখে দেখি না। তবুও কেউ যদি তার স্কিলটা ডেভেলপ করতে চায়, আমাদের মনে করেন আন্তর্জাতিক বাণিজ্য মেধা থাকে, তার জন্য কি পরবর্তীতে হেল্পফুল হবে কিনা, আপনি কি মনে করেন? হ্যাঁ, পার্ট টাইম জব করলে একটা ভালো, কি স্টাডির পাশাপাশি পার্ট টাইম জব করলে আমি যে জবটার মধ্যে আমি পরবর্তীতে আমি ফ্রেশার হিসেবে যাব, সেখানে আমার ফ্রেশার হিসেবে যাওয়ার ক্ষেত্রে যে জড়তা থাকবে, যে ধরনের আমার মধ্যে কিছু লিমিটেশন থাকবে, সেগুলো থাকবে না। তখন আমি প্রফেশনের সাথে যখন আমি অ্যাড হয়ে যাব, আমি 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 একটা প্রতিষ্ঠানের কালচার সম্পর্কে যখন জানবো, তাদের অর্গানাইজেশনাল বিহেভিয়ার সম্পর্কে যখন জানবো, তাদের এইচআর রুল সম্পর্কে যখন আমি জানবো পার্ট টাইম জব করতে গিয়ে, তখন আমি যখন একদম ফুল পেজে যখন একটা জব করতে যাব ফুল টাইম, তখন আর এই বিষয়গুলো নিয়ে আমার আর সময় নষ্ট হবে না। কারণ একটা ছেলে ফ্রেশার হিসেবে এসে একটা প্রতিষ্ঠানে তাকে মানে স্বাভাবিক হতো 5-6 মাস সময় লেগে যায়, তখন সে তার এই সময়টা লাগবে না। তখন সে শুরু থেকে সে একটা মানে ফিডব্যাক দেওয়ার জন্য তার একটা মানে স্কিল ডেভেলপ করার তার একটা চেষ্টা থাকবে। হ্যাঁ, তখন সে খুব সহজে এগুলোকে পজিটিভলি নিতে পারবে এবং প্রতিষ্ঠানও তাকে নিয়ে খুব কমফোর্ট ফিল করবে। এই জন্য পার্ট টাইম জব করলে ভালো, স্টাডির পাশাপাশি যদি কোনো অপরচুনিটি থেকে থাকে এবং তার স্টাডির ক্ষেত্রে যদি কোনো ক্ষতি না হয়ে থাকে, তাহলে পার্ট টাইম জব করা ভালো। ছোট করে যদি বলতেন যে আসলে অনেকে বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করে, সবাই যে মার্কেটিং বিষয়ে পড়াশোনা করছে তা না, কিন্তু অন্যান্য বিষয় থেকে পড়াশোনা করেও বিক্রয় কর্মী হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করার জন্য যদি কেউ চেষ্টা করে বা ইচ্ছা থাকে, সেই ক্ষেত্রে তাদের জন্য আপনার কি পরামর্শ থাকে, বা তারা চ্যালেঞ্জটা নিতে পারলে ভালো করতে পারবে কি বলে কি আপনি মনে করেন কিনা? কেন নয়, বাংলাদেশে না, শুধু ওয়ার্ল্ডে এরকম অনেক বড় বড় মার্কেট এবং মার্কেটিং এবং সেলস এর মধ্যে এমন বড় বড় মানে আছে, মানে লিডার আছে, নেতৃত্ব দিচ্ছে, আইকন আছে, যারা কিন্তু ভিন্ন ইয়া থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে তারা এসেছে। এটা কোনো ব্যাপার না, অবশ্যই আপনি আসতে পারবেন। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি যেই প্রফেশন থেকে আসেন না কেন, এই প্রফেশনে আসার সাথে সাথে এই প্রফেশন রিলেটেড নলেজ গুলো আপনাকে ইনস্টল করে নিতে হবে। আপনি যখন এখানে আসবেন, তখন আপনি এই প্রফেশনটার সাথে কন্টিনিউ করার ক্ষেত্রে যে বিষয়গুলো আপনাকে জানতে হবে, সেগুলো আপনি আপনার আয়ত্তের মধ্যে নিয়ে আসতে হচ্ছে। আপনি যখন সেলস আসবেন, তখন প্রথম কথা হচ্ছে যে আপনি সেলস মার্কেটিং এর কনসেপ্টটা সম্পর্কে এখন মনে করেন যে বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান সেলস মার্কেটিং এর উপরে বিভিন্ন রকমের ছোট ছোট বিভিন্ন কোর্স করাচ্ছে। আপনি এরকম 8টা-10টা কোর্স করে ফেলেন কাজের ফাঁকে ফাঁকে। এরপরে মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন, সেই প্রোডাক্টের নলেজ সম্পর্কে আপনার জানা, যে প্রতিষ্ঠান হয়ে কাজ করবেন সেই প্রতিষ্ঠানের ইন্টারনাল বিষয়গুলো সম্পর্কে আপনার সম্যক ধারণাটা নিয়ে নেওয়া, যে তারা কোন পলিসিতে, কোন স্ট্র্যাটেজিতে তারা এই প্রোডাক্টটা নিয়ে মার্কেটে তারা কন্টিনিউ করে যাচ্ছে, এগুলো সম্পর্কে ভালোভাবে ধারণা নিয়ে নেওয়া। এর পাশাপাশি যে মার্কেটটা আপনাদের কন্ট্রোল আছে বা যে মার্কেটে আপনি কাজ করবেন, সেই মার্কেট এবং সেই মার্কেটে যারা আপনাদের ইউজার আছে, তাদের সম্পর্কে সম্যক ধারণা আপনি নিয়ে নিলেন, তাহলে এটা ডিফিকাল্ট কিছু না। এবং এখানে তো অনেকেই আসছে,
এটা তো এখানে অনেক ভিন্ন ভিন্ন প্রফেশন থেকে এসে তারা অনেক ভালো করছে, এরকম অনেকেই আছে। অ্যাকাউন্ট থেকে এসে ইংলিশে বা বিভিন্ন ইয়া থেকে পড়ালেখা করে এসে তারা এখানে ভালো করছে। তো এগুলো সবকিছু মানে নির্ভর করবে আপনার নিজের উপরে। আপনার মধ্যে যদি চেষ্টা থাকে, ইচ্ছে থাকে, আপনার যদি আপনার যদি পরিকল্পনাটা যদি পরিষ্কার থাকে, আপনার স্বপ্নটা যদি ক্লিয়ার থাকে, এবং আপনি যদি মনে করেন যে না আমি এই প্রফেশনে এসেছি, আমি কিছুই জানি না কিন্তু আমাকে সব জানতে হবে এবং সবকিছু জেনে আমাকে প্রফেশনে কন্টিনিউ করতে হবে, তাহলে আপনার পক্ষে সম্ভব। এখানে এর বাইরে আর কিছু। থ্যাংক ইউ দাদা। দাদা, হ্যাঁ, আপনার কাজের স্কোপে যা দেখলাম যে প্রতিনিয়ত বিভিন্ন মার্কেটে যেতে আমার কাস্টমারদের সাথে প্রতিনিয়ত ডিল করতে হচ্ছে, শুনতে পাচ্ছেন দাদা? হ্যাঁ, শিওর। মেয়েদের বিক্রয় পেশায় সম্ভাবনা কতটুকু, বা তাদের জন্য আসলে আসার ক্ষেত্রে সম্ভাবনা কতটুকু আপনি দেখেন? মেয়েদের বিক্রয় পেশাতে আসার সম্ভাবনাটা এখন তো অনেক বেশি পজিটিভ। একসময় হয়তো মেয়েদেরকে কোনো প্রোডাক্ট নিয়ে মার্কেটে বেরোলে, কোনো কাস্টমারের কাছে গেলে হয়তো তারা এগুলোকে পজিটিভলি দেখতো না, কারণ তারা খুব অবাক হয়ে বিস্ময়ে তারা তাকিয়ে থাকতো। এটা আজকে থেকে হয়তো 10 বছর 15 বছর আগে। এখন কিন্তু সেদিন নেই। এখন মেয়ে বা ছেলে এটা কোনো ফ্যাক্টর না। এজ এ মানুষ হিসাবে তার যদি স্কিল যদি থাকে সেরকম, সে যদি সেভাবে যদি প্রেজেন্ট করতে জানে, তাহলে সে অবশ্যই মার্কেটে সে তার অবস্থানটা সে ভালো করতে পারবে। এবং আমাদের সামনে জ্বলন্ত উদাহরণ আছে যে গ্রামীণ ফোনের রুবাবা দৌলা, উনি তো নিজেই আমাদের সামনে একটা বড় এক্সাম্পল। তারপরে ছিল এই যে বার্জার গ্রুপের যে এমডি, যে সম্ভবত ওনার নাম রত্না সামহাও এরকম নাম, উনি মোহন মনোহর বার্জারের এমডি। তো এরকম অনেক অনেক মহিলা তো আমাদের এই প্রফেশনে এসছে এবং তারা ভালো করেছে। এবং এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে তো সেলস মার্কেটিং এর প্রফেশনে তো অনেক মেয়ে আছে, এবং আমাদের দেশেও তো এখন বিভিন্ন আমাদের যে আবুল খের গ্রুপে এবং বিভিন্ন ভালো ভালো প্রতিষ্ঠানে তো এখন মেয়েরা সেলস প্রফেশনে এসে তারা তো মার্কেটে কাজ করছে এবং তারা ভালো করছে। যে বার্জার গ্রুপে, বার্জার প্রিন্টও তো এক্সিকিউটিভ ইয়াতে মেয়েরা এসে মার্কেটে কাজ করছে, এবং এটা কোনো ব্যাপার না। হ্যাঁ, তবে কথা হচ্ছে তাদের সেফটি সিকিউরিটি একটা ফ্যাক্টর। তারা যে এরিয়াতে কাজ করবে, যে পরিবেশে কাজ করবে, সেখানে তাদের সেফটি সিকিউরিটিটা তাদেরকে মেনটেন করতে হবে। এই জায়গার মধ্যে হয়তো কিছু সমস্যা এখনো আছে হয়তো আমাদের দেশে। সেখানে যদি সেফটিটা পাওয়া যায়, তাহলে তাদের ভালো করতে না পারার কোনো সুযোগ নেই, কারণ তারা তো যথেষ্ট স্কিলফুল। মেয়েরা তো এখন মেয়ে হিসেবে দেখাতে কোনো সুযোগ নেই। আপনি যেখানে ফার্স্ট ক্লাস পাচ্ছেন সেখানে সে অ্যাসিস্ট্যান্ট করছে। বাংলাদেশে এখন আপনি দেখেন স্কোরিং এ দেখেন বিভিন্ন ইয়ার মধ্যে প্রত্যেকটা সেমিস্টারে এসে তারা তো আমাদের থেকে অনেক ভালো করছে। তো তার তো পড়ালেখা করেই তো ফার্স্ট হচ্ছে। আমাকে তো সে ওভারকাম করছে পড়ালেখা করেই। সে তো মেয়ে বলে যে এক্সট্রা বেনিফিট পাচ্ছে তা তো না। তাহলে সে যদি আপনার আমার থেকে ভালো রেজাল্ট করে পরীক্ষাতে বা পড়ালেখাতে, তাহলে সে এখানে ভালো করতে পারবে না কেন? অবশ্যই পারবে। অবশ্যই তারা করছে। তো এটা কোনো ব্যাপার না। এখন ছেলে মেয়ে বিভেদ করার সে দিন এখন আর নেই। দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। থ্যাংক ইউ দাদা। আপনি একজন সফল বিক্রয় কর্মী, আমরা সবাই জানি, বা আমাদের আজকের প্রোগ্রামের মাধ্যমে আমার দর্শকরাও জানছেন। কিন্তু অনেকে যেটা জানেন না সেটা হচ্ছে আপনি একজন ভালো অভিনেতা, ভালো আবৃত্তিকারক, ওভারঅল একজন সংস্কৃতিবান মানুষ, বিভিন্ন প্রোগ্রামে এবং বিভিন্ন সংগঠনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ব্যাপারটা কেমনে সামলান সে আমার জন্য একটা বিস্ময়কর ব্যাপার। যদি আমার দর্শকের উদ্দেশ্যে বা আমার জন্য যদি বলতেন যে সারাদিন এত ধরনের প্ল্যান, প্রোগ্রাম, মার্কেট অ্যানালাইসিস করার পরেও আপনি কিভাবে এই সংস্কৃতির প্রতিটি অঙ্গনে আপনার পদচারণায় রাখেন? আমি তোমাকে বলি, আমি গ্রাম থেকে উঠে আসা ছেলেটা আজকে যতটুকু আমি পরিশোধিত, বা যতটুকু আমি সুগঠিত, বা যতটুকু আমি আজকে পরিচ্ছন্ন, বা আমার যে দৃষ্টিভঙ্গির মধ্যে যে একটা পজিটিভনেস এবং আমার মধ্যে যে একটা সৃষ্টিশীলতা, এগুলো সবকিছুর মূলে কিন্তু বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত হওয়াটাই হচ্ছে এখানে বড় ভূমিকা রেখেছে। আমি যদি সংগঠন না করতাম, বা আমি যদি এই সমস্ত বিষয়গুলোর সাথে সম্পৃক্ত না থাকতাম, তাহলে আমার মনে হচ্ছে হয়তো আমার অবস্থান থেকে আমি হয়তো এত অল্পতে হয়তো আমি এই জায়গায় আসতে পারতাম না। এই যে তুমি যে কথাটা বললে যে ইন্ট্রোভার্ট বা এক্সট্রোভার্ট হওয়ার যে বিষয়টা, আজকে আমি সংগঠন করেছি বলে, আজকে আমি আবৃত্তি চর্চা করি বলে, বা আমি থিয়েটার কর্মী বলে হয়তো আমার এই জড়তাটা কেটে গেছে। এবং তোমাকে আমি অনেস্টলি বলি, তুমি আমার ছোটবেলাটা দেখেছো বা মনে আছে কিনা আমি জানি না, আমি কিন্তু খুব তোতলাতাম। আমার কিন্তু খুব জড়তা আছে জিহ্বার মধ্যে।
তুমি হয়তো দেখোনি আমার সেই দিনগুলো। আমি কিন্তু এমন একটা দিন ছিল, আমি কিন্তু অনেকের সাথে কথা বলতে পারতাম না। বিশেষ করে আমি যখন খুব উত্তেজিত হয়ে যেতাম, খুব রেগে যেতাম, আমি কিন্তু প্রচন্ড তোতলাতাম। মানে এমন তোতলাতাম, আমার মুখ দুটো, মানে দুটো ঠোঁট আমার জড়ো হয়ে যেত, আমি কথা বলতে পারতাম না। তো আজকে যে আমি তোমার সাথে যে 1 ঘন্টা কথা বলছি, তুমি নিশ্চয়ই আমার কথার মধ্যে জড়তা পাওনি। তো এইগুলো কিন্তু সব এইগুলো এই সমস্ত কিছুর সাথে জড়িত থাকার কারণেই। আর একটা জিনিস কি, আমাদের জীবনে কিন্তু অনেক সময় আমরা কিন্তু অহেতুক নষ্ট করে ফেলি। 24টা ঘন্টা কিন্তু নট এ ম্যাটার অফ জব। আমরা যে পজিশনে থাকি, অনেক সময় আমরা ওয়েস্টেজ করি। আর যারা করে তারা এই সময়গুলোকে মানে প্রতিনিয়ত কাজে লাগাতে পারে বলেই তারা করতে পারে। আপনাকে টাইম ম্যানেজমেন্টটা বুঝতে হবে। জীবনে সফল হতে হলে, জীবনে মানুষের মতো মানুষ হতে হলে আপনাকে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাকে সচেতন থাকতে হবে। আজকে যারা সফল, তারা টাইম ম্যানেজমেন্ট বুঝে বলে তারা সফল। সময়ের প্রতি যারা শ্রদ্ধাশীল, যারা সময়কে প্রপারলি কাজে লাগাতে পেরেছে, সময়কে যারা প্রপারলি যারা ইউজ করতে পেরেছে, সময়ের যারা প্রপারলি সময়ের সাথে যারা নিজেকে আপডেট রাখতে পেরেছে, তারাই কিন্তু আজকে সফল, তারাই আজকে গেইনার। তো এই কারণে সময়টা কিন্তু একটা বড় ফ্যাক্টর। আপনাকে সময়টাকে প্রপারলি ইউজ করতে জানতে হবে। সময়টাকে প্রপারলি ইউজ করতে জানলে আপনার পক্ষে সবকিছু করা সম্ভব। এবং আমার মনে হয় যে আমার হাতে আরো অনেক সময় আছে। আমার যদি কিছু করার সুযোগ থাকে, আমি আরো অনেক কিছু করতে পারি, আমি করতে পারবো। আমি যদি সেই সুযোগটা আমাকে কেউ দেয়, আমি আরো কিছু করতে চাই। এটা কোনো ব্যাপার না, এটা ইচ্ছের উপরে বিষয়। আমি যদি আমার ইচ্ছে থাকলে পরিকল্পনা করা সহজ, আর পরিকল্পনা করতে পারলেই সময়টাকে সেভাবে কাজে লাগানো যায়। এটা সম্পূর্ণ নিজের উপরে ডিপেন্ড করে, আর কিছু না। আর আমি যেগুলো করি এগুলো একান্ত আমার ভালো লাগা থেকে করি। কারণ আমি মনে হয় কি, আমি আমাকে বাঁচিয়ে রাখতে গেলে আমাকে এগুলোর সাথে সম্পৃক্ত থাকতে হবে। মানুষের জীবনে শিল্পটা একটা বড় ফ্যাক্টর। একটা মানুষের কিন্তু শিল্প বাঁচিয়ে রাখে প্রজ্ঞাতে, সৃষ্টিতে, ভালোবাসাতে, ভালো লাগাতে, উদ্দামতায়, উচ্ছলতায় কিন্তু এই শিল্পই বাঁচিয়ে রাখে। এই জন্য শিল্পর সাথে প্রত্যেকটা মানুষেরই সম্পৃক্ত থাকা দরকার। আপনি একটা মানুষ হিসাবে একটা দিনে অন্তত একটা কবিতা আপনার শোনা দরকার, একটা গান আপনার শোনা দরকার, একটা ফুলের গান কিংবা একটা ফুলের দিকে তাকানো আপনার দরকার, আকাশের দিকে তাকানো আপনার দরকার। দিন শেষে আপনার তারার দিকে আপনার তাকানো দরকার। দিন শেষে একটা মানুষের দিকে তাকিয়ে একটা মানুষের প্রতি একটা পজিটিভ ধারণা তৈরি হওয়া আপনার দরকার একজন মানুষ হিসেবে, অ্যাজ এ হিউম্যান বিং। না হলে কিন্তু আপনি কিন্তু পরিপূর্ণ মানুষ হতে পারবেন না। একটা মানুষ হিসেবে আপনার মধ্যে যদি এই মমত্ববোধ, ভালোবাসা, এই সিম্পেথি যদি না থাকে, তাহলে আপনি কিসের মানুষ হলেন? একটা মানুষের পারে মানুষকে ভালোবাসতে, একটা মানুষের পারে মানুষের জন্য কিছু করতে। আর আজকের সমাজে মানুষের বড় অভাব। দেখতে আমরা সবাই মানুষের মতো, কিন্তু আমরা সবাই মানুষ না। আমরা সবাই মানুষ হলে তাহলে এই করোনা থেকেও আমরা অনেক আগে মুক্তি পেতাম। আমরা মানুষ না বলেই কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি। মানুষ না বলেই আমরা কিন্তু প্রতিনিয়ত আমরা প্রতিবন্ধকতার শিকার হচ্ছি। কারণ একটা মানুষের জীবনে যে সমস্যাগুলোতে আমরা পড়ি, একটা মানুষের জীবনে 100% যে সমস্যা থাকে, সে 100% সমস্যার মধ্যে 99.99% সমস্যার জন্য কিন্তু আমরা নিজেরাই দেই। 99% সমস্যা কিন্তু আমরা নিজেরাই তৈরি করি, এবং 99% সমস্যার সমাধান কিন্তু আমাদের নিজেদেরকে করেই সেখান থেকে বেরিয়ে আসতে হয়। এই কথাটা তুমি মনে রাখবে। সমস্যা তৈরি করি আমরা নিজেরাই, এবং সমাধান কিন্তু আমাকে করতে হয়। এই কারণে আমি যদি আমাকে যত বেশি আমি নিজেকে সমস্যা ফ্রি করতে পারবো, তত বেশি আমি প্রতিবন্ধকতা মুক্ত থাকবো, সমস্যা মুক্ত থাকবো, ততই আমি ভালো কাজ করতে পারবো, ভালো কিছু নিয়ে চিন্তা করতে পারবো। এই জন্য নিজেকে সবসময় প্রতিবন্ধকতা মুক্ত থাকতে হবে এবং সমস্যা ফ্রি থাকতে হবে, তখন আমি ভালো কিছুর দিকে মনোনিবেশ করতে পারবো। এটাই নিয়ম। এক্স্যাক্টলি দাদা, আমরা প্রায় শুনে থাকি যে আসলে শেষ করতে হবে। শেষ করে দিব। সফল যারা কেমন, তারা আমরা একটা কোশ্চেন শুনে থাকি। আপনি একজন সফল ক্যারিয়ার ওরিয়েন্টেড লোক, আপনি সফল সংস্কৃতি বোনা, সংস্কৃতি অঙ্গনে আপনার সফলতা পদচারণা মুখর। আপনি সামাজিক কার্যক্রমে, আমরা যারা আপনাকে খুব কাছ থেকে চিনি তারা জানি আপনি কতটা সামাজিক কর্মকাণ্ড জন্য পাগল, কতটা আপনি এই ধরনের সামাজিক কর্মকাণ্ড করতে আগ্রহী হন। তো সফল যারা, তারা এমনই হয়। তারা, আমি যেটা বলতে চাই দাদা, ব্লগবাড়ির আয়োজনে আজকের এই প্রোগ্রামটা ছিল। ব্লগবাড়ির একটা নিজস্ব ট্যাগলাইন আছে, স্বপ্ন দেখি স্বপ্ন দেখাই। তো আপনাদের মতো মানুষদেরকে এনেই আমরা আপনাদের স্বপ্নটা দেখতে চাই। আপনাদের মাধ্যমে আমাদের ইয়ানামে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনার কাছ থেকে অনেক বেশি সময় নিয়ে ফেলেছি, আপনার গুরুত্বপূর্ণ সময়। তবু আমাদের আবদারে সাড়া দিয়ে আমি অনেকখানি সময় নিয়ে ফেলেছি
বলে সরি। শেষ পজিটিভিটি যা শুনলাম, নতুনদেরকে আপনি কোন ব্যাপারটা বলবেন বলে যদি শেষ করতেন? আমি সবসময় বলবো পজিটিভ থাকতে হবে। জীবনে প্রতিবন্ধকতা আসবে, সমস্যা আসবে, সবকিছু মধ্যে নিজেকে পজিটিভ রাখতে হবে। পজিটিভ থেকে যদি আগাতে পারেন তাহলে আপনার জীবনে কোনো প্রতিবন্ধকতা হিসেবে থাকবে না এবং আপনি জীবনে সফল হবেন। আপনি 100% পজিটিভ লেগিয়ে যাবেন এবং পরিশ্রমের কোনো বিকল্প নেই। এই পৃথিবীতে যারা আজকে এগিয়ে এসেছে তারা কিন্তু পরিশ্রম করে এই জায়গায় এসেছে। সুতরাং আপনি পরিশ্রম করেন সততার সাথে, নিষ্ঠার সাথে, ভালোবাসার সাথে, শ্রদ্ধার সাথে, বিনয়ের সাথে। আপনি যে পজিশনে থাকেন আপনি উঠে আসবেনই, আপনি আইকন হবেন, মডেল হবেন, আপনিও অনেকের শ্রদ্ধার পাত্র হবেন এবং আপনার কথা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শোনার জন্য আকুল হয়ে বসে থাকবে আপনার সামনে, আপনার স্ক্রিনের সামনে। এবং এটাই হচ্ছে সত্যি কথা। আমি নতুনদেরকে এই কথাটাই বলবো বারবার, পজিটিভ থাকতে হবে এবং 100% পজিটিভ থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। সবসময় পজিটিভ থাকবেন, তাহলে আপনি গেম আর স্বপ্ন দেখতে হবে। পজিটিভ থাকবেন, স্বপ্ন দেখবেন, পরিশ্রম করবেন এবং যা করবেন মন থেকে করবেন, ভালোবেসে করবেন, শ্রদ্ধার সাথে করবেন। যে কোনো কাজই জীবনে ছোট না। প্রত্যেকটা কাজ আপনি যদি সেটাকে ভালোবাসার সাথে করেন, প্রত্যেকটা কাজ থেকে আপনি উঠে আসতে পারবেন সফলতার সাথে এবং আপনি গেইন করবেন। এটা হচ্ছে মানে বর্তমান প্রজন্মের কাছে আমার একমাত্র মেসেজ, এছাড়া আর কিচ্ছু না। কখনো নেগেটিভ হবেন না, কখনো না, সবসময় স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করবেন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। অনেক কিছু আমি শিখলাম। আশা করি আমার দর্শকরা যারা মুখিয়ে ছিলেন আপনার এই প্রোগ্রামটা দেখার জন্য তারা অনেক কিছু ব্যাপার সম্পর্কে ক্লিয়ার হয়েছেন, সম্যক ধারণা পেয়েছেন। আবারও ধন্যবাদ জানাতে চাই ব্লগবাড়িকে। এডুকাইটস প্রেজেন্টস ক্যারিয়ার ভাবনা বিষয়ক প্রোগ্রাম, মার্কেটিং ও সেলস পেশায় ক্যারিয়ার সম্ভাবনা ও সাফল্যতে, পাওয়ার্ড বাই ব্লগবাড়ি। সাথে ছিলেন প্রসূন কুমার দাস। ধন্যবাদ দাদা, সাথে থাকবেন। ধন্যবাদ।